ওর সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। ওকে দেখতে যেন আরো মোহময়ী লাগছে। নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না নীল। ওকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল নীলের। তারপর কোন রকমে নিজেকে কন্ট্রোল করে সবার হাতে পায়ের দড়ি খোলার জন্য এগিয়ে এলো। নীল, এসব কি হচ্ছে? ওরা কারা? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো আদ্রিতা। আরে কিছু না, ওরা ভুল বাড়িতে ঢুকে পড়েছিল। এখন আর কোনো কনফিউশন নেই। হাতের দড়িগুলো খুলতে খুলতে সোজাসুজি জবাব দিল নীল। তাহলে ওরা তোমার নাম ধরে কেন ডাকছিল? কৌতূহল শেষ হচ্ছিল না আদ্রিতার। কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় নীল দেখলো প্রিয়াঙ্কা মিটিমিটি হেসে আদ্রিতাকে কিছু একটা ইশারা করছে। নীল দেখলো আবারও ওদের তিনজনের মুখ লাল হয়ে গেল। কিছুক্ষণের জন্য নীল বুঝতে পারছিল না যে কি হয়েছে। তারপর ও দেখলো আদ্রিতার নজর রয়েছে ওর প্যান্টের দিকে। নিচের দিকে তাকাতেই লজ্জায় পড়ে গেল নীল। এ কি, আমার প্যান্টের জিপ খুললো কিভাবে? হঠাৎ করে মিত্র ভিলার দরজাটা খোলার আওয়াজ শোনা গেল। নীল, তুমি আমার বাড়িতে কি করছো? নিজের মেয়েকে দড়ি দিয়ে বাধা দেখে অবাক হয়ে প্রশ্ন করলো যোগেশ চন্দ্র মিত্র। নীল আসলে দড়িগুলো খুলে দিচ্ছিল, কিন্তু যোগেশ উল্টোটা বুঝলো। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে আমারই মেয়ের সঙ্গে এসব করছো? পাশের দুজনকে দেখে তো শালিনীর বন্ধু বলে মনে হচ্ছে। এই তিনজনকে বেঁধে তুমি কি করার চেষ্টা করছিলে? যোগেশের চোখে মুখে রাগ ছিল স্পষ্ট। নীলের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। প্রচন্ড রাগে চিৎকার করে উঠল। স্যার, আপনি যেটা ভাবছেন সেরকম কিছু হয়নি। পিছনে ঘুরে যোগেশকে বোঝানোর চেষ্টা করলো নীল। তাহলে এসব আমি কি দেখছি? ওই তিনজনের দিকে আঙুল তুলে বলল যোগেশ। ওদের তিনজনের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে যে কোনো মানুষই দেখে ভুল বুঝবে। একে নীলের প্যান্টের জিপ খোলা। আদ্রিতারা বলার পরেও যোগেশকে দেখে ভয়ে বন্ধ করতে ভুলে গেছে সে। তার উপর এখনো ওর প্যান্টটা ভিজে রয়েছে, আর টেবিলের উপর পড়ে রয়েছে খোলা টিস্যুগুলো। এসব দেখে যোগেশ আর কি বা ভাবত। তাই নীল সঙ্গে সঙ্গে নিজের প্যান্টের জিপ বন্ধ করে যোগেশ বাবুর সামনে গিয়ে দাঁড়ালো। হারামজাদা, তোকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুই আমার মেয়েটার সঙ্গে এসব করছিস। রাগে অগ্নিশর্মা হয়ে গিয়ে নিজের হাতের ব্যাগটা ছুঁড়ে নীলকে আঘাত করতে চাইল যোগেশ। মাথায় আগুন জ্বলছিল, তাই মুখ থেকে তুই তোকারি বেরিয়ে এলো। কিন্তু ব্যাগটা ছোড়ার সময় তার পা একটু টলমলিয়ে গিয়েছিল, কিন্তু নীল সঙ্গে সঙ্গে তার হাত ধরে সামলে নিল। নীল না ধরলে সে মাটিতে পড়ে যেত। এতক্ষণে শালিনী, আদ্রিতা ও প্রিয়াঙ্কা নিজের পায়ের দড়িটা খুলে নিয়েছে। ওরা বুঝতে পেরেছিল যে যোগেশ ভুল বুঝেছে। শালিনী বাবার কাছে ছুটে এসে সমস্ত ঘটনা এক্সপ্লেন করবে বলে ভাবছিল, কিন্তু এতক্ষণ পা বাঁধা অবস্থায় থাকায় শালিনী কিছুতেই উঠে দাঁড়াতে পারছিল না। আদ্রিতা এবং প্রিয়াঙ্কার একই অবস্থা। জোর করে ওঠার চেষ্টা করতে লাগলো শালিনী, কিন্তু পায়ে এত যন্ত্রণা শুরু হলো যে ওর মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। এদিকে শালিনীকে ব্যথায় কাতরাতে দেখে যোগেশের মাথায় আগুন জ্বলে উঠল। মাথা নেড়ে নীলের দিকে আঙুল তুলে যোগেশ বলল, এসব আমার ভুল, তোকে আমার পরিবারের এত কাছে নিয়ে আসা উচিত হয়নি। স্যার, আপনি ভুল বুঝছেন, এভাবে রাগ করবেন না প্লিজ। আপনি আগে একটু শান্ত হয়ে বসুন। যোগেশকে উত্তেজিত হতে দেখে ওকে সোফায় বসালো নীল, কিন্তু যোগেশ এক ধাক্কায় নীলকে মাটিতে ফেলে দিল। নীল বুঝলো এখন আর যোগেশ বাবুকে বুঝিয়ে কাজ নেই। তাকে এখন যাই বলা হোক সে ভুলই বুঝবে। তাই আদ্রিতা আর প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে শালিনীদের বাড়ি থেকে বেরিয়ে এলো সে। এ বাড়িতে আর এক মুহূর্তও থেকে নিজের সম্মানহানি করতে চাইছিল না নীল। বসার ঘরে সোফাতে প্রায় পুরো শরীর এলিয়ে দিয়েছে যোগেশ। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল সে। রাগের চোটে তার শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। নিজেকে একটু সামলে নিয়ে শালিনীকে প্রশ্ন করলো, শালিনী, আমাকে সত্যি করে বলতো, নীল কি তোর সঙ্গে? না বাবা, তুমি নীলকে ভুল বুঝছো। শালিনী ওর বাবাকে সত্যিটা বলতে চাইছিল, কিন্তু শালিনীর কথা শুনেও যোগেশ কিছুতেই শান্ত হচ্ছিল না। কিছুক্ষণ পরে বলল, শালিনী, আমি জানি তোমাদের জেনারেশনের কাছে সবকিছুই নর্মাল, কিন্তু সবকিছুরই তো একটা নিয়ম আছে। তুমি ভুলে যেও না তুমি কোন বাড়ির মেয়ে। সীমা কখনো অতিক্রম করা উচিত নয়। আর তোমরা হলেই শুরু করে দিয়েছিলে, আর এমন চারজনে মিলে। ছি ছি ছি, আমার জায়গায় অন্য কেউ ঢুকে পড়লে কি হতো বলতো? এই কথা বলতে বলতে যোগেশ বাবু একটা দীর্ঘশ্বাস ফেললো। বাবা, আমার কথাটা তো শোনো, আমাকে এক্সপ্লেন করার একটা সুযোগ দাও। বিরক্ত হয়ে বাবার দিকে তাকিয়ে বলল শালিনী। হঠাৎ করে আমাদের বাড়িতে 10-12 জন লোক ঢুকে পড়েছিল। ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতে হবে না। আমাকে শুধু একটা কথার উত্তর দাও, তুমি কি নীলকে পছন্দ করো? চোখ ছোট করে মেয়েকে জিজ্ঞেস করলো যোগেশ। যোগেশ বাবু প্রথম থেকেই ভীষণ কনজারভেটিভ। নিজের মেয়েকে খুব ভালো শিক্ষা দিয়েছে সে। যোগেশ কখনো ভাবতে পারেনি যে এই অবস্থায় শালিনীকে দেখতে হবে।
তাও আবার একজন বিবাহিত পুরুষের সঙ্গে। বাবা, এসব তুমি কি বলছো? লজ্জায় আর মাথা তুলতে পারছিল না শালিনী। আমাকে সব সত্যি কথা বলো, গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো যোগেশ। নীলকে তোমার পছন্দ হলে আমাকে বলো, আমি আদ্রিতা আর নীলের ডিভোর্সের ব্যবস্থা করব। সেন পরিবার আমাকে সাপোর্ট করবে। আমার মুখের উপর কথা বলার সাহস নেই ওদের। যোগেশের কথা শুনে অবাক হয়ে গেল শালিনী। ওর মাথা কাজ করছিল না। বিরক্ত হয়ে নিজের পা মাটিতে ঠুকল সে। নিজের মেয়েকে দেখে আরো একবার দীর্ঘশ্বাস ফেললো যোগেশ বাবু। কলকাতায় এমন অনেক পরিবার আছে যারা শালিনীকে নিজেদের বাড়ির বউ করতে চায়, কিন্তু সবাইকে ছেড়ে শালিনী কিভাবে নীলকে পছন্দ করলো সেটাই ভেবে পাচ্ছিল না যোগেশ বাবু। মিত্র বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরলো নীল এবং আদ্রিতা। প্রিয়াঙ্কা সামনের সিটে বসেছে আর পেছনের সিটে স্বামী স্ত্রী। ফেরার পথে যোগেশ বাবুর রিয়াকশনের কথা ভাবতে লাগলো নীল। এরকম একটা বাজে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। লজ্জায় ওর চোখ মুখ লাল হয়ে গেল। আমি জানতাম না যে যোগেশ বাবু এতটা রাগী। উনি আজ এভাবে রিয়াক্ট করলেন। নিচু গলায় কথাগুলো বলল নীল। এখনো তুমি ওনার রাগের কথা ভাবছো? তোমার মনে হচ্ছে না এসবের জন্য তুমি দায়ী? নীলের দিকে তাকিয়ে ওকে বকাবকি শুরু করে দিল আদ্রিতা। তুমি আমাকে কেন ব্লেম করছো? উনি তো যা খুশি তাই ভাবছিলেন। নীলের কথা শেষ হওয়ার আগেই প্রিয়াঙ্কা বলে উঠলো, সামনের সিগন্যালে আমাকে নামিয়ে দিও। আমাকে ছেড়ে তারপর বাড়ি গেলে তোমাদের দেরি হয়ে যাবে। নীল কোনো জবাব দেওয়ার আগে আদ্রিতা বলল, তুই এত চিন্তা করিস না, নীল তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। আমার কিছু কাজ আছে, আমাকে বাড়ির জন্য সবজি গ্রোসারি জিনিস নিতে হবে। ভাবছি একটু সুপার মার্কেট যাবো। এরপর নীলের দিকে তাকিয়ে আদ্রিতা জিজ্ঞেস করলো, তুমি কি খাবে বলো, আজ রাতে তাহলে সেটাই বানাবো। আদ্রিতার মুখে কথা শুনে অবাক হয়ে গেল নীল। ওদের দুজনের বিয়ে প্রায় 3 বছর আগে হয়েছে, কিন্তু এতদিনে কখনো আদ্রিতা নীলের জন্য রান্না করেনি। হ্যাঁ, একাধবার নীলকে রান্নার কাজে হেল্প করেছে, এটা ঠিক, কিন্তু আজ যেভাবে আদ্রিতা বলল সেটা শুনে তো নীলের মুখে হাসি ফুটে উঠলো। ওর মন ভালো হয়ে গেল। আজ একদিনে যা যা ঘটলো তার সমস্ত ধকল যেন এক নিমেষে চলে গেল। তারপর ট্যাক্সি ড্রাইভারকে বড় বাজারের দিকে যেতে বললো। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল বড় বাজার। নাও, তোমার বাজার এসে গেছে, এখান থেকে যা কেনার কিনে নাও। আমি ততক্ষণে এই ট্যাক্সিতেই প্রিয়াঙ্কাকে ড্রপ করে আসছি। ততক্ষণে তোমার বাজার করাও হয়ে যাবে। আদ্রিতার দিকে তাকিয়ে বলল নীল। নীলের কথা শুনে মাথা নাড়ালো আদ্রিতা। প্রিয়াঙ্কাকে কি একটা বলে ও গাড়ি থেকে নেমে বাজারের দিকে হাঁটা দিল। আদ্রিতা বেরিয়ে যেতেই ড্রাইভার প্রিয়াঙ্কাকে পেছনে গিয়ে বসতে বলল। প্রিয়াঙ্কা কথা মতো পেছনের সিটে ঠিক নীলের পাশে এসে বসলো। গাড়ির পেছনে এখন শুধু নীল আর প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা যেন একটু আনকমফোর্টেবল ফিল করছিল। এতক্ষণ আদ্রিতা ছিল বলে খানিক রিল্যাক্স ছিল প্রিয়াঙ্কা, কিন্তু এখন ওর ভয় করতে শুরু করলো। এত নার্ভাস কেন? চিন্তা নেই, আমি তোমাকে খেয়ে ফেলবো না। পাশে বসে থেকে হেসে বলল নীল। কই, কোথায়? না, আমি নার্ভাস নই। এই কথা বলার পর মাথা নিচু করে নিল প্রিয়াঙ্কা। স্কার্টটা দুহাত দিয়ে জোরে টেনে নিচের দিকে নামাতে থাকলো। ওর বডি ল্যাঙ্গুয়েজে নার্ভাসনেস ধরা পড়ছিল। নীলের আসল পরিচয় জানার পর থেকেই প্রিয়াঙ্কা যেন ওর সঙ্গে কিছুতেই নর্মাল হতে পারে না। প্রিয়াঙ্কার হাবভাবও পুরোপুরি বদলে গিয়েছিল। নীল সামনে এলেই আনকমফোর্টেবল হয়ে যেত প্রিয়াঙ্কা। বলা যায় নীলকে ভয় পেতে শুরু করেছিল। প্রিয়াঙ্কার দিকে মুখ ঘুরিয়ে নীল বলল, আমাদের মধ্যে আগে যা ঘটেছে সেটা নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। তুমি আমায় যা কথা শুনিয়েছো তা নিয়ে গিল্ট ফিল করো না। তুমি আর আদ্রিতা খুব ভালো বন্ধু, আর তোমার বন্ধু আমার সঙ্গে থেকে অনেক কিছু সাফার করেছে, তাই জন্যই তুমি আমাকে শিক্ষা দিতে চেয়েছিলে। আই এম সরি। খুব ধীরে এই কথাটা বলল প্রিয়াঙ্কা। আমি জানি তুমি সবসময় আদ্রিতার ভালো চাও, তাই আজ আমি তোমাকে একটা ভালো খবর দিতে চাই। মুখে মুচকি হাসি নিয়ে প্রিয়াঙ্কাকে বলল নীল, খুব তাড়াতাড়ি আমি কলকাতা শহরের সব থেকে বড় হোটেল খুলতে চলেছি, আর আমি চাই ওই হোটেলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তুমি জয়েন করো।